এত ঔদ্ধত্য, এত দাম্ভিকতা একটা সরকারের, তার মাথার, বা একটা দলের যারা আমাদের ভোটে জিতে এসেছে তাদের থাকে কি করে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একটা সরকার এত দাম্ভিক হয় কি করে যেখানে সেই সরকার তার দলের ক্যাডারদেরকে সরিয়ে দিতে বলা হচ্ছে না? আমাদের ট্যাক্সের টাকায় যে পুলিশ কমিশনার রয়েছে, জনতার ট্যাক্সের টাকায় যে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস রয়েছে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রয়েছে, এই ডিসি নর্থ যে অভয়ার মা বাবাকে টাকা অফার করেছিল তারা রয়েছে, তাদের সরিয়ে দিতে পারছে না। এত উদ্ধত্ত, এত দাম্ভিকতা আসে কোথা থেকে? তার জবাব বাংলার মানুষ চায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন সেটা তিনি নিজে বুঝবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজ স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ছেলেমেয়েগুলোর সাথে দেখা করা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে চাকরি প্রার্থী, ডিএ আন্দোলনকারী তাদের মতন এদেরকে মাসের পর মাস হয়তো বসিয়ে রাখবেন, সে রাখতে পারেন, কিন্তু আজ আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, তার সরকারের একের পর এক মিথ্যাচার, এই অসভ্যতামি এবং লোক খ্যাপানোর যে কারবারটা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস নামক একটি দলে, যেখানে ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, যেখানে বলা হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোটা নাকি ভেঙে পড়েছে এই জুনিয়র ডাক্তারদের জন্য, তারা রাস্তায় আসে বলে। গোটা বাংলায় কি জুনিয়র ডাক্তাররা সমস্ত স্বাস্থ্য পরিকাঠামো চালায়? তাহলে স্বাস্থ্যমন্ত্রীর দরকার কি? একটা জুনিয়র ডাক্তার, তাকেই স্বাস্থ্যমন্ত্রী করে দিই আমরা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিং নিউজ দিয়ে আজ জবাব চায় বাংলা শুরু করব। প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, ডেডলাইন বিকেল 5টা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বিনীত গোয়েলকে সরাননি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ডিসি নর্থকে সরাননি, ডিএইচএস ডিএমই কে সরাননি, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে নাকচ করে দিলেন। তার যে অফার, সেই অফার, তার যে প্রস্তাব, সেই প্রস্তাব খারিজ করে দিল আন্দোলনকারীরা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নবান্নতে আসার কথা, রাজ্যের প্রস্তাব ফেরালেন ডাক্তারেরা। আলোচনা চেয়ে ইমেল পাঠিয়েছিল ইতিমধ্যে নবান্নর সেই ইমেলের জবাব তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে দিলেন। একবার শুনে নেব জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। এই যে মেলটি এসেছে, আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। আলোচনার পথ সব সময় খোলা, কিন্তু আজকে আন্দোলনের 32 দিন পর আমরা আজকে এসে এখানে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হয়েছি, তাকে এইভাবে অপমানজনকভাবে ডাকা, এটা কিন্তু অত্যন্ত আন্দোলনের স্পিরিটকেই আঘাত করছে। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু যেভাবে আমাদের এইভাবে অপমানজনক একটা মেল করা হলো, সেই জায়গায় এই মেলের উত্তর আমরা সেইভাবে সাড়া দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনটাকে তৃণমূলের পার্টি অফিস ভেবেছেন হয়তো, আর এই পার্টি অফিস ভেবেছেন বলে আসলে তার ক্যাডারে পরিণত হয়েছে এই স্বাস্থ্য সচিব, ডিএইচএস, ডিএমই। এই নামগুলো আপনারা শুনে রাখুন, কারণ এই নামগুলো নিয়ে এখন গোটা বাংলা এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছে। কারা এরা? কোন হরিদাস পাল এরা যে তাদেরকে সরানো যাবে না? এরা কি তৃণমূল কংগ্রেসের থেকে টাকা পায়? এরা সাধারণ মানুষের থেকে টাকা পায়? মমতা বন্দ্যোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্যের এটা জানা প্রয়োজন। চন্দ্রিমা ভট্টাচার্য, আপনি তো চিঠিটা লিখতে পারতেন, আপনি তো নিজে গিয়ে হ্যান্ড ডেলিভার করে আসতে পারতেন চিঠিটা। এত ইগো আপনারা কোথায় রাখেন? এত ইগো নিয়ে আপনারা পরের বার মুখ দেখাবেন কি করে, হাসপাতালে যাবেন কি করে? তার তো জবাব বাংলার মানুষ চায়। চন্দ্রিমা ভট্টাচার্য, যার ইস্তফা চাইছে ছেলেমেয়েগুলো, তাকেই বললেন চিঠি লিখে তাদের কাছে আসতে। মানে ইয়ার্কির একটা লিমিট হয়। এটা এপ্রিল মাস নয়, এপ্রিল ফুল বানাচ্ছেন নয়, করবেন না। সবটা তৃণমূলের পার্টি অফিস ভাববেন না। চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন শুনবো। আমাদের প্রশাসনের মাধ্যমে
আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন, এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে, 6টা 10-এ ইমেল গেছে। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন। কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি, কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। কি ব্যবস্থা নেবেন, কি ব্যবস্থা নেবেন না, তিনি তো বারবার বলেছেন তিনি ব্যবস্থা নিতে তো পারতেন, কিন্তু ব্যবস্থা তো নেননি কখনো, সেটাও তিনি বলেছেন। এবার কি ব্যবস্থা নেবেন, কি ব্যবস্থা নেবেন না, পরবর্তীতে সবটা আপনারা পরবর্তীতেই দেখতে পাবেন। আমার মনে পড়ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান বলে একজন ক্রিমিনালকে তিনি ডিফেন্ড করেছিলেন। তার সাথে নিয়মিত কথোপকথন হতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোন করতে পারলেন না, টেলিফোন করতে পারেন তো। এত ইগো কোথায় রাখবে রাজ্য সরকার? গোটা বাংলাকে তো তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। একটা টেলিফোন, একটা মেসেজ, একটা হোয়াটসঅ্যাপ, আচ্ছা ফেসবুকে লিখে দিতেন। ডাক্তারেরা কি আপনার শ্রেণীশত্রু নাকি? এই মুহূর্তে ভাস্কর আমাদের সঙ্গে রয়েছে সেই বিদ্রোহের উৎসব থেকে। আমরা রিপাবলিক বাংলা নাম দিয়েছি, আমরা উৎসবে ফিরে গেছি। উৎসবের বোধন আজ এই বিদ্রোহ উৎসব দিয়ে হচ্ছে, এবং আমি আজ বিশ্বাস করুন যাওয়ার ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারিনি। ভাস্কর, ময়ূকেরও ইচ্ছা ছিল আজ ওখান থেকে জবাব চাই বাংলা করার। আমি আজকে স্টুডিওতে রয়েছি, আমার সাথে অতিথিরা রয়েছেন, তুমি ওখানে রয়েছো। এই উৎসবের আমেজ এবং তার পাশাপাশি উত্তাপ এই বিদ্রোহের, একবার যদি ছবিটা দেখাও সামগ্রিকভাবে। একদমই ময়ূক, দেখো আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে সেটা স্বাস্থ্য ভবনের সামনে। নবান্ন থেকে যার দূরত্ব মাত্র 16 কিলোমিটার, যে দূরত্ব অনায়াসে নবান্ন আধিকারিকেরা হয়তো অতিক্রম করে আসতে পারেন। এই বিদ্রোহের উৎসবে, যে বিদ্রোহের উৎসব এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরে চলছে, ছবি দেখাবো ময়ূক। ছবি কথা বলে, জবাব চায় বাংলাতে আজকে বাংলার জবাব চাওয়ার ছবিটা দেখাবো। এখানে আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন লাগাতার, তারা বলছেন তাদের ন্যায় বিচার চাই। শোনাবো। বিদ্রোহের উৎসবের উত্তাপের কথা তুমি বলছিলে, দেখো নিঃসন্দেহে অন্তত একেবারে এই বিদ্রোহের উৎসবের কেন্দ্রবিন্দুতে থেকে যেটা আমি ফিল করতে পারছি বা আমাদের সহকর্মীরা ফিল করছি, যত সময় যাচ্ছে এই বিদ্রোহ আরো তীব্রতর হচ্ছে, আরো তীব্রতর হয়তো বা হবে। ভাস্কর, এই জুনিয়র ডাক্তারেরা কি এই মুহূর্তে সারা রাত থাকবেন কিনা সেই দিকে তো আমাদের নজর থাকছেই। তার পাশাপাশি সন্তু পান রয়েছে এই মুহূর্তে রিপাবলিক বাংলার অন্তত হাফ ডজন প্রতিনিধি রয়েছেন, সারা রাত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে আসতে চান মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে, ওটা আপনারই জায়গা, আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ে। আমি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, জবাব চায় বাংলার সঞ্চালক হিসেবে আমি বলছি অন্তত 12 জন প্রতিনিধি থাকবে। আমরা সবাই চলে যাব, লাইভ দেখাবো একজন মাননীয় মুখ্যমন্ত্রীর ঔদার্য এবং তার পাশাপাশি উদারতা। হঠাৎ করে চলে গেলেন এবং তাদেরকে বললেন যে আমি ইতিমধ্যে বিনীত গোয়েলকে সাসপেন্ড করে দিয়েছি, আমি স্বাস্থ্য সচিবকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি, ডিএইচএস ডিএমইকে বদলে দিচ্ছি, তোমরা প্লিজ কাজে ফিরে এসো। আমারও তো স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না জবাব চায় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জবাব চায় বাংলা দেখেন এবং সরকারি প্রেমপত্র মাঝে মধ্যেই পাঠান আমাকে। আজ আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর মিথ্যা কথা বলছে। ইচ্ছাকৃত ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য মন্ত্রক। ইচ্ছাকৃত চেষ্টা করছেন ডাক্তারদের বিরুদ্ধে লোক খেপিয়ে দেওয়ার। ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা শুরু থেকে ডাক্তারদের বিরুদ্ধে বলে দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের ফলে নাকি মানুষ মারা যাচ্ছে। প্রথমেই জানা দরকার জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও নেই। আমি আজ একদম ধরে ধরে ডাক্তাররা যারা আমাকে প্রতিদিন দেখছেন, আপনাদের মধ্যে থেকেই অনেকে, তারা আমাকে বারবার ফোন করে বলছেন ময়ূক এটা তুমি বলো, কারণ আমাদের বলার জায়গা সীমিত। গোটা বাংলা, গোটা দেশ যেন জানতে পারে এই মিথ্যাচারটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং ডাক্তারদের ভার্সনটা কি। দ্বিতীয়ত, বাংলায় নথিভুক্ত সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যা প্রায় 3000। ডাক্তারেরা বলছেন বেসরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই, সুতরাং তারা বাদ। বাংলায় মোট হেলথ সেন্টার যত রয়েছে, যত রকম আছে, তার মোটামুটি সংখ্যা 1300 মতন, তার থেকে কম হবে একটু। সেখানে জুনিয়র ডাক্তার নেই, ধর্মঘট নেই, কাজ চলছে। জেনারেল হাসপাতাল ও সাব ডিভিশন হাসপাতালের সংখ্যা 70টা মতন, ডাক্তারেরা নিজেরাই বলছেন। সেখানে জুনিয়র ডাক্তারদের জুজু আমাকে থাবা মেরো না নেই, সবকিছু চলছে। এরপরে ডাক্তারেরা বলছেন রেল, ইএসআই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতাল, কমান্ড হাসপাতাল, এই সমস্ত কিছু মিলিয়ে বাংলায় 60টি মতন হাসপাতাল রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকারের আওতাধীন। সেখানে জুনিয়র ডাক্তার নেই, ধর্মঘট নেই, চলছে সবটা। পুরসভা এবং কর্পোরেশনের হাসপাতালগুলো, সেখানে জুনিয়র ডাক্তার নেই, সেটাও চলছে। ধর্মঘট সেখানে নেই, জুনিয়র ডাক্তার আছে এমন হাসপাতালের সংখ্যা মেরে কেটে তারা বলছেন 16-17টা। মোট হাসপাতালের মাত্র 0.52%। যেখানে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলছে, সেখানে অভয়া ক্লিনিকও চলছে। যদিও সেখানে সিনিয়র ডাক্তার, অধ্যাপক ডাক্তারদের পাশাপাশি যারা স্পেশালিস্ট সবাই পেশেন্ট দেখছেন, সবাই ওপিডি করছেন, সবাই ইমার্জেন্সি করছেন, অপারেশন করছেন, 24/7 এই কথা বলছেন। জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সামিল থাকলেও তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্য করতে আসছেন অনেক সিনিয়র ডাক্তার ছুটি হয়ে গেলে। জুনিয়র ডাক্তারদের সংখ্যা মোট ডাক্তারের আবারও বলছি মাত্র 0.5%। এখন এই মোট ডাক্তারের 0.5% জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে যদি স্বাস্থ্য ব্যবস্থাটাই ভেঙে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবার রিজাইন করুন, প্লিজ রিজাইন করুন, কারণ এরকম অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী বাংলা বোধহয় দীর্ঘদিন দেখেননি। আমি ওপেনলি বলছি, গরিব পেশেন্টের প্রাণ যাচ্ছে, এই কথাটা আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলছেন, যেখানে হিসেব অন্য কথা বলছে। এই জুনিয়র ডাক্তার নামক ডাক্তারের, আবারও বলছি, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, ডাক্তারেরা বলছেন এই জুনিয়র ডাক্তার নামক কলুর বলদ, তাদের ওপরে কি আসলে গোটা স্বাস্থ্য ব্যবস্থার এই জোয়াল এটা ছিল? এটা তার মানে মালুম জেলায় জেলায় যে সব মেডিকেল কলেজগুলো ছিল, সেগুলো আসলে ঢাকঢোল পিটিয়ে আপনি যে বানিয়েছেন, সেখান থেকে ফার্স্ট ব্যাচ পর্যন্ত বের হয়নি, তার ইনফ্রাস্ট্রাকচার একেবারে ভয়ঙ্কর অবস্থায় আছে, ইন্টার্ন তো দূরে থাক। কেন জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে? তার জবাব তো বাংলার মানুষ চায়, একটু বুঝিয়ে দিলে তো ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আজ আপনার কাজটা আমি সহজ করে দিচ্ছি। আজ আপনার যে কাজটা ছিল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, সেটা একজন বেসরকারি চ্যানেলের সাংবাদিক এবং সংবাদ মাধ্যম করে দিচ্ছে। এই মুহূর্তে একটি প্রশ্ন রাখছি, যে প্রশ্নের উত্তর আমি একদম নেব ডক্টর বিপ্লব চন্দ্র থেকে, কিন্তু প্রশ্নটা এই মুহূর্তে ময়ূকের প্রথম যে প্রশ্ন, কাদের বাঁচাচ্ছেন মমতা? এই কথাগুলো বলছেন কেন? জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে লক্ষ্যে পেয়ে দিচ্ছেন কেন? আমি প্লাজমা করে এক এক করে দেখানোর আগে একবার বিপ্লব চন্দ্র, ডাক্তারবাবু, আরজি করের প্রাক্তনী, একবার তার প্রতিক্রিয়াটি নেব। বিপ্লব বাবু, দেখুন, বিষয়টা হচ্ছে যে 9ই আগস্টের ঘটনা। তারপরে প্রথম দিন থেকে আমি ওই ঘটনার স্পটে ছিলাম। যখন আমি পেশেন্ট দেখতে দেখতে আমাদের একটি ছোট বোন এইভাবে নৃশংসভাবে মারা গেছে, তাকে খুন করা হয়েছে, এই ঘটনা শোনার পরে আমরা দুপুরবেলা বেশ কিছু প্রাক্তনী সেখানে চলে যায়। সেই বডিটাকে আটকে রেখেছে জুনিয়র ডাক্তাররা। তারা মনে করছে এটাকে সুইসাইড বলে চালানোর একটা ষড়যন্ত্র চলছে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা হোমিসাইড, এটা একটা খুন। সেটাকে যাতে কোনোভাবে চাপা না দেওয়া যায়, যাতে করে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করে প্রপারলি পোস্টমর্টেম করা হয়, তার জন্য ওই মানে সকাল থেকে যখন থেকে মৃত অবস্থায় পাওয়া গেল আমাদের বোনটিকে, তারপর থেকে বিকেল 4টে অবধি টানাপোড়েন চলল। অবশেষে দাবি মেনে
ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হলো, তারপরে পোস্টমর্টেম হয়েছে, তারপরে অনেক জল গড়িয়ে গেছে। কলকাতা পুলিশ ওই একজন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তাকেই স্কেপগোট করার চেষ্টা করছে। কিন্তু মানুষ যেটা জানতে চায়, ডাক্তার শুধু নয়, সাধারণ মানুষ সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে যারা বাঙালি আছেন বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু জানতে চাইছে যে আসল খুনি কে, আসল খুনটা করালো কারা, কোন সেই দুর্নীতি চক্র যার একটা ফলআউট হিসেবে, যার একটা এফেক্ট হিসেবে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড যেটা। কিন্তু বিপ্লববাবু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কারণ এইটা নিয়ে একেবারে ভেঙে আপনাদের কথা আমি শুনছিলাম। আমি একবার এই মুহূর্তে তিনজনেই উপস্থিত হয়েছেন, যেহেতু একজন চিকিৎসক, একজন আইনজীবী, একজন মেডিকেল অফিসার যিনি নিজেও আরজি করে ছিলেন। আমি তিনজনকে পরিচয় করিয়ে দিই একবার। বিপ্লব চন্দ্র এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক, তার পাশাপাশি কল্লোল মণ্ডল রয়েছেন আইনজীবী হিসাবে। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে না একটা হতাশা কাজ করছে। সাইকিয়াট্রিস্ট আমাদেরও হয়তো প্রয়োজন হচ্ছে। একটা গোটা সমাজের মধ্যে কিছুই তো হলো না, সুপ্রিম কোর্টে আদৌ কিছু হচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আইনজীবী এই বিষয়টা ব্যাখ্যা করবেন। চিকিৎসক বিপ্লববাবুর মতন চিকিৎসক আদপে জুনিয়র ডাক্তার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ডাক্তারেরা যে ডেটাটা নিচ্ছেন সেটা ঠিক কিনা বলবেন। এবং তাপস প্রামাণিক, তাপস এর আগেও রিপাবলিক বাংলা এসেছে, সেই রাতে 9 তারিখ রাতে তাপস মেডিকেল অফিসার ছিল আরজি কর মেডিকেল কলেজে, এবং অনেকগুলো কথা গোটা বাংলা ইতিমধ্যে শুনেছে। আমি বিপ্লববাবু আপনাকে ইন্টারাপ্ট করলাম, ক্ষমা প্রার্থী, কিন্তু এবার আমি একদম নির্দিষ্টভাবে যে প্লাজমাগুলো রয়েছে সেই প্লাজমাগুলো দেখানোর চেষ্টা করছি। কাদের বাঁচানোর চেষ্টা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণে আপনাদের বা ডাক্তারদেরকে গণশত্রু বানিয়ে দিচ্ছেন। কাদের বাঁচাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েল পুলিশ কমিশনার, কলকাতার শাসক, ঘনিষ্ঠ আইপিএস, একাধিক মামলায় তৃণমূলকে সাহায্য করেছেন। বিনীত গোয়েলকে প্রোটেক্ট করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, ডাক্তার বিপ্লব চন্দ্র এবং তার গোটা কমিউনিটি, বাংলার অধিকাংশ মানুষকে নিজের শত্রু বানিয়ে দিচ্ছেন। এরপরে অভিষেক গুপ্তা, ডিসি নর্থ কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ, অভয়ার পরিবারকে টাকা অফার করেছিলেন। অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, এই অভিযোগ বারবার অভয়ার পরিবার থেকে এসেছে। এদের প্রত্যেকের রেজিগনেশন দাবি করছে বাংলার চিকিৎসক সমাজ। নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব, শাসক ঘনিষ্ঠ আমলা, জাতীয় এসসি কমিশনের নোটিশ অগ্রাহ্য করেছিলেন। নারায়ণ স্বরূপ নিগম একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমকে একাধিক গুরুত্বপূর্ণ পজিশন দিয়েছেন। রিজাইন করার জন্য বলছে জুনিয়র ডাক্তারেরা, এখনো পদ আটকে বসে রয়েছেন। কি অ্যাডহেসিভ যে চেয়ারে লাগানো আছে আমি জানি না, আমি চাই বিজ্ঞাপন দিক সেই অ্যাডহেসিভ কোম্পানি। এরপরে কৌস্তব নায়েক, চিনে রাখুন এনাকে, কারণ গোটা বাংলার অনেক মানুষ যারা আবার চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত, তারা বলছেন এই আপাত নিরীহ মানুষটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ঘনিষ্ঠ। অভিজ্ঞ দে বলে এক জুনিয়র ডাক্তারের, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায় দের সুপারিশে পদপ্রার্থী সন্দীপ অভিজ্ঞ ঘনিষ্ঠ। ভাবুন, প্রিন্সিপাল ছিল একটা কলেজের, সেই কলেজে প্রিন্সিপাল থাকাকালীন অভিজ্ঞ দেখে কিছু সুবিধা পাইয়ে দিয়েছে বলে নাকি ইনি এখন ডিএমই। এই অভিযোগ যদি সত্যি হয়, আমি আবারও বলবো, আমি তো ওটিটি প্ল্যাটফর্মে এই সমস্ত ওয়েব সিরিজ দেখা ছেড়ে দেবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নির্মিত এই যে ওটিটি সিরিজগুলো লাগাতার আমাদের জীবন নিয়ে খেলা করে বানানো হচ্ছে, আমি সেটাই দেখব। বিপ্লববাবু, আপনার কাছে এবার আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, যে সত্যিই কি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের জন্য রোগী মারা যাচ্ছে, শয়ে মানুষ হ্যারাস্ট হচ্ছে, এটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। স্বাস্থ্য পরিষেবায় দেখা যাচ্ছে যে ডাক্তার নিয়োগ কমে গেছে, শূন্য পদ রয়েছে প্রচুর, ওষুধ পর্যাপ্ত নেই, শুধু ঝাঁচকচকে বিল্ডিং হলে হবে না, এবং টোটাল এই যে হেলথ সিস্টেমে যেখানে ইন্টার্ন, হাউস স্টাফ বা পিজিটি কিন্তু ডিউটি রস্টারের মধ্যে পড়ার কথা নয়, এরা হচ্ছে সবাই ট্রেনি, ইন্টার্ন বা পিজিটি এরা হচ্ছে ট্রেনি। তাহলে ট্রেনিদের দিয়েই কিন্তু হাসপাতাল চলবে, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, যেহেতু মেডিকেল অফিসার বা সিনিয়র ডাক্তারের পোস্ট খালি রয়েছে, ডাক্তার নিয়োগ হচ্ছে না, নতুন মেডিকেল কলেজ খোলা হচ্ছে এবং এক মেডিকেল কলেজ থেকে প্রফেসরকে অন্য মেডিকেল কলেজে দেখানো হচ্ছে। এনএমসি, ন্যাশনাল মেডিকেল কমিশনের যখন ইয়ে হয়, ইনভেস্টিগেশন হয় বা যখন তারা আসেন,
এই যে প্রক্রিয়াটা এইটা বন্ধ হওয়া দরকার। অর্থাৎ একটা হাসপাতাল চালাতে গেলে, সে মেডিকেল কলেজ হোক যাই হোক, সেখানে কিন্তু পার্মানেন্ট ডাক্তার দরকার। শুধু ডাক্তার না, নার্স নেই, জিডিএ নেই, গ্রুপ ডি নেই, অথচ দেখা যায় ঝাঁচকচকে বিল্ডিং হয়ে যাচ্ছে। তাহলে ইন্টার্ন বা পিজিটি তারা শিখতে আসছে, শিখতে আসার জন্য তাদের পার্ট অফ ট্রেনিং হিসেবে তারা কিছু পেশেন্টকে দেখতে পারে, কিন্তু তারা না দেখলে হসপিটাল চলবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। মানে এটা মানে একেবারে অসত্য, একেবারে মিথ্যা কথা। একদম একদম। এটা স্বাস্থ্যমন্ত্রী এই মিথ্যা কথাটা বলছেন, আপনারা প্রতিবাদ করছেন না কেন তাহলে? আমরা তো বলছি, আমরা এর আগেও বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গাতে আমরা বলেছি। আর প্রথম কথা হচ্ছে, এবারে সিনিয়র ডাক্তাররা কিন্তু একটা এক্সেম্পলারি ভূমিকা নিচ্ছেন। তারা নিজেরা ডিউটি করছেন, এক্সট্রা ডিউটি করছেন, করে কিন্তু জুনিয়র ডাক্তারদের অভাব পূরণ করার চেষ্টা করছেন। সর্বোপরি যেটা বলার, যে এই যে জুনিয়র ডাক্তার যারা ডিউটি করছেন না বা কর্মবিরতি করছেন, আমি একসময় জুনিয়র ডাক্তার ছিলাম, পেশেন্ট না দেখলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আমরা পেশেন্ট দেখতে দেখতে শিখি, পেশেন্ট দেখার মধ্য দিয়ে কিন্তু আমরা আনন্দ পাই। তাহলে কেন জুনিয়র ডাক্তারদেরকে আজকে কর্মবিরতি পালন করতে হচ্ছে? এটা তো 9 আগস্টের পর তো 10, 11, 12, 13, 14, 15 ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের মধ্যে কিছু বিহিত হওয়া দরকার ছিল, জাস্টিস পাওয়ার কথা ছিল। তাহলে জাস্টিস যেখানে ডিনায়েড হচ্ছে, ডিলেড হচ্ছে, সেখানে জুনিয়র ডাক্তাররা, যেখানে মেয়েরা বলছে, একটা জুনিয়র মেয়েকে যদি বলে তোমরা ডিউটি করো, সে তো বলছে এখনও রেপিস্টরা, এখনও যারা খুন করেছে তারা তো ধরা পড়লো না। তাহলে আমরা কোন ভরসাতে আমরা ডিউটি করতে যাব? বা আমরা সিনিয়র হিসেবেও কি করে বলবো? আমরা বুঝি যে সাধারণ মানুষের হাসপাতালে পরিষেবা না পেলে তার যে কষ্ট, সেটা বুঝি, কিন্তু বিচার না পেলে মানুষ যাবে কি করে তার কাজে ফিরতে? এইটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। ফলে সরকারের কাছেই কিন্তু চাবিকাঠি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে রয়েছে, সিবিআইয়ের কাছে রয়েছে, সুপ্রিম কোর্টের কাছে রয়েছে। তারা যদি সদর্থক ভূমিকা নেয় এবং যদি অতি দ্রুত যদি তারা ইনভেস্টিগেশন কমপ্লিট করে দোষীদের, যারা মানে প্রকৃত যারা দোষী, প্রকৃত যারা খনি এবং দুর্নীতির চক্রটাকে যদি ধরে তারা শাস্তি না দেয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এটা কিন্তু তাদের হাতেই রয়েছে। সিবিআইও কিন্তু অনেক ঢিলে ঢালা। কিন্তু আপনি এই কথাগুলো বলছেন বিপ্লব বাবু, আপনার পরে আমি বাকিদের কাছেও যাব, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হেলবেন, যাকে বলে ইংলিশে একটা শব্দ, মমতা বন্দ্যোপাধ্যায় সরবেন না নিজের ডিসিশন থেকে। এতটা ইগো বোধহয় সরকার রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকেই প্রশ্ন করা হয়েছিল বিনীত গোয়েলকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার বাংলার মানুষকে মনে করিয়ে দিই। পুজোর ভিড় ম্যানেজ করতে বিনীত গোয়েলকেই প্রয়োজন, একবার শুনিয়ে দিই। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে। মাফ করবেন, আমি ভেবেছিলাম সন্দীপ ঘোষকে নিয়ে আমি কোনো কথা বলবো না, এই চুনোপুটিদের নিয়ে এই মুহূর্তে কথা বলার কোনো প্রয়োজন নেই। রাঘব বোয়াল কারা কারা তাদের চিনিয়ে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আবার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি সকালে ঘটেছে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে পিসিআর আমাকে বললো এই মুহূর্তে। আগের দিন কাঞ্চাপাটি, আজ জুতো দেখানো হলো, চাটির পর এবার জুতো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ যখন যাচ্ছিলেন, কোর্টে প্রোডাকশন হচ্ছিল, সন্দীপ ঘোষকে জুতো দেখালো জনতা। অনেকে ফাঁসির দাবি করেছেন সন্দীপ ঘোষের। কিন্তু আবারও বলছি এই ছবিগুলো আমি দেখাচ্ছি, কিন্তু দায়িত্বশীল নাগরিক হিসেবে এগুলো রিপাবলিক বাংলা এনকারেজ করে না। কিন্তু তারপরেও কানের নিচে বা ওপরে আগের দিন থাপ্পড়টা মারা হয়েছিল, আজ জুতো দেখানো হলো। আমি একবার সেই ছবি দেখাবো, এর আগের দিনের ছবি এবং আজকের ছবি। দেখুন, জুতো দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে। সন্দীপ ঘোষকে না পেয়ে প্রিজন ভ্যানে চাপড় মারছে জুতো। আগের দিন সন্দীপ ঘোষকে ঠাটিয়ে চাটি, আজ সন্দীপ ঘোষকে জুতো। এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি নিরাপদে থাকুন, কারণ সন্দীপ ঘোষ অনেক কিছু বলতে পারেন। চোচ্চ স্লোগান উঠছে সন্দীপ ঘোষকে ঘিরে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমি। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই সন্দীপ ঘোষ ইত্যাদিদের নিয়ে আমার প্রশ্ন নেই। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত হেডেক নিচ্ছেন? স্বাস্থ্যমন্ত্রক বা স্বাস্থ্য দপ্তর কেন এত হেডেক নিচ্ছেন? জুনিয়র ডাক্তারদের দিয়ে কি হবে? এই ডাক্তারদের দিয়ে মাস রেজিগনেশন করুক না জুনিয়র ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা। বিপ্লব চন্দ্র আছেন, তাপস প্রামাণিক আছেন, করুক না রিজাইন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদেরই মিডিয়াকেই আগে থেকে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় তো রিপাবলিক বাংলাকেই জবাব চায় বাংলার অন্তত 10টা এপিসোড উপহার 1 বছর আগে করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন আমি ডিপ্লোমা ডাক্তার তৈরি করব, সিভিক ডাক্তার তৈরি করব। আশা করি সেগুলো 1 বছরে হয়ে গেছে। শেখ শাহজাহান, আরাবুল ইসলাম যারা হাসপাতালের মাথায় বসার স্বপ্ন দেখতেন, আশা করি সেগুলো হয়ে গেছে। কি প্রয়োজন এই জুনিয়র ডাক্তারদের? বসে থাকতে দিন না, থাকুক না বসে, মাসের পর মাস, বছরের পর বছর যেভাবে ডি আন্দোলনকারীরা বসে আছে, চাকরি প্রার্থীরা রাজ্যের বসে আছে, বসে থাকুক। আমরা সবাই বসে থাকি রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করেছিলেন, কি প্রেসক্রিপশন বাংলার মানুষকে দিয়েছিলেন, একবার শোনাবো। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিংয়ে, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি। কিন্তু যদি আমরা প্যারালালি, যেহেতু সিট বাড়ছে, হসপিটাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট। আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিকমতো দেয়া, এটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। হয় সেটাসাট ফটাফট ডাক্তার নার্স তৈরি হয়ে যায় বাংলায়, নয়তো আসলে এগুলো ভাওতাবাজি। এগুলো আসলে হয় না। ডাক্তার হওয়াটা একটা অধ্যাবসায়, নার্স হওয়া, স্বাস্থ্যকর্মী হওয়া একটা অধ্যাবসায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এদেরকে যেভাবে অপমান করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, এটা বাংলার মানুষ বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি মিথ্যা কথা বলছেন একবার দেখেন, এটা বাংলার মানুষের দেখা উচিত। মিথ্যে বলছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্য সরকারি ও বেসরকারি হাসপাতালে 3000 মতন রয়েছে, এই 3000 হাসপাতাল সব বন্ধ হয়ে গেছে না। রাজ্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো চলছে, ইন্টার্ন, জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ, পিজিটি, একমাত্র মেডিকেল কলেজগুলো তো রয়েছে। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস লোক খেপানোর জন্য বলছে যে গোটা বাংলা নাকি স্তব্ধ হয়ে গেছে? প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ রয়েছে, অর্থাৎ একটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা যদি রাস্তায় বসে, বাকি হাসপাতালগুলো কি হচ্ছে? বাকি হাসপাতালগুলো কেন রেফার করছে? অনেক কলেজেরই প্রথম ব্যাচ এখনো পড়ছে, কেন? ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম নিয়ে স্বাস্থ্য সচিব কবে কথা বলেছিলেন? অনেক কলেজের ফার্স্ট ব্যাচের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল, এগুলো 1250-এর বেশি, এই প্রত্যেকটাতে কাজ বন্ধ হয়ে গেছে। আপনার প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি প্রাইমারি হেলথ সেন্টারে কি কাজ বন্ধ হয়ে গেছে? মিথ্যা কথা কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এইসব স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র ডাক্তার নেই। আন্দোলনটা তাহলে কে করছে? রোগী তাহলে কেন আসছে ওখানে? কি করে সিটি স্ক্যান থেকে শুরু করে সবকিছু হচ্ছে না? আসলে সেই মেশিনগুলো আপনার প্রতিটা জেলা বা ব্লকে নেই। স্টেট জেনারেল ও মহকুমা হাসপাতাল প্রায় 70টি, সব বন্ধ হয়ে গেছে। কেন মিথ্যা কথা বলছে তৃণমূল কংগ্রেসের লোকেরা? স্টেট জেনারেল হাসপাতালের পাশাপাশি এই সব হাসপাতালে কোথাও জুনিয়র ডাক্তার নেই। তাহলে কি করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যেকটা ব্লকে ব্লকে ছড়িয়ে পড়ছে? তার জন্য নাকি গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। বাংলার কেন্দ্রীয় হাসপাতালগুলো প্রায় 60টি আছে, কেন্দ্রীয় হাসপাতাল, ইএসআই হাসপাতাল। আচ্ছা ছেড়ে দিন সন্দীপ ঘোষ আর সঞ্জয়, এদের মেডিকেল টেস্টটা কি করে হচ্ছে তাহলে যদি সব ডাক্তার রাস্তায় বসে পড়ে? এইসব হাসপাতালেও তো জুনিয়র ডাক্তার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে, সত্যি পথে চলবেন না মিথ্যা কথায়। ফিরহাদ হাকিম, পুরসভার হাসপাতালগুলো নিয়ে একটু বলুন না, সেগুলো কি সমস্ত ডাক্তারি পরিষেবা বন্ধ হয়ে গেছে? সেখানে তো কোনো জুনিয়র ডাক্তার নেই। ফিরহাদ হাকিম কেন চুপ করে আছেন? না আসলে ঠকঠক করে সবাই কাটছে, কারণ কি মুখ্যমন্ত্রী যদি নিজে মিথ্যা কথা বলেন তাহলে আর কি করা যাবে? বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধায় চিকিৎসা হয়, কেন সেখান থেকে রেফার করা হচ্ছে বিভিন্ন জায়গাতে? এই রেফার রোগ তার মানে এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, পরিষেবা ব্যাহত হতে পারে 14 থেকে 16টি হাসপাতালে মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন গোটা বাংলায়। আমি একবার ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাপস প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে 9ই আগস্ট ঘটনার চক্রে সেদিন
তাপস ছিলেন, এর আগেও তাপস বলেছেন। আমাকে একটু বলুন তো, আপনারা কি সত্যি ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দিয়েছেন? এবং তার পাশাপাশি এই পোস্টমর্টম নিয়ে আমরা লাগাতার যে কথাগুলো বলেছি, প্রথমে আপনি বলুন যে এই কথাগুলো কি সত্যি না মিথ্যা? এটা একদমই ভুল কথা। ইমার্জেন্সি সার্ভিস কখনোই বন্ধ হয়নি। ইমার্জেন্সি সার্ভিস মানে এখন আমার অসুস্থতা হলে, আমি ক্লিয়ারলি জিজ্ঞেস করছি, কারণ আমাদের প্রত্যেক আমার অসুস্থতা হলে আমি আশেপাশের হাসপাতালগুলোতে যেতে পারবো, সব হসপিটালে, সেখানে ডাক্তার পাবো, করে নার্স পাবো, সব কিছু ওখানে সিনিয়র ডক্টর এবং মেডিকেল অফিসার, তাছাড়া সিনিয়র রেসিডেন্ট আর নার্সিং স্টাফ সমস্ত কিছুই এখন অনেক বেশি আছে। আমাদের আরজি করে জেনারেল এমার্জেন্সিটা এবং তার উপরের ফ্লোরটা পুরো ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তার পরদিন থেকেই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে, যেখানে হচ্ছে ট্রমা পেশেন্টগুলো দেখা হয়, সেখানেই কিন্তু জেনারেল এমার্জেন্সি রানিং এবং কখনো সার্ভিস বন্ধ হয়নি। এবং কদিন আগে যে আরজি করের নামে যে একটা কথা উঠেছে যে একটা পেশেন্ট মারা গেছে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল থেকে, যেটা রেফার করা হয়েছিল, কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যে। 9টার সময় পেশেন্টটা এসেছিল পলিট্রমা এবং হেড ইঞ্জুরি নিয়ে, তাকে ইনিশিয়ালি রিসাসিটেট করার পরে তাকে পাঠানো হয় সিটি স্ক্যান করতে। এখন সবাই বলছে 3 ঘন্টা আনঅ্যাটেন্ডেন্ট। 3 ঘন্টা কী করে আনঅ্যাটেন্ডেন্ট হয়? একটা পেশেন্টকে যাওয়ার সাথে সাথে এত পেশেন্ট আসছে, সবাইকে তো সিটি স্ক্যান অ্যাডভাইস করা হয় না। ইনিশিয়ালি রিসাসিটেট করে তাকে সিটি স্ক্যানে পাঠানো হয়েছে, তখন হাইপোভলিক শক হয় এবং পেশেন্টটা আলটিমেট মারা যায়। কিন্তু ওখানকার যিনি এমার্জেন্সি মেডিকেল অফিসার তখন ছিলেন, তার সাথে কথা বলে পোস্টমর্টমে যাওয়ার আগে কিন্তু তারা স্যাটিসফাই ছিলেন। কিন্তু তারপরে জানি না কেন কী করে তারা একটা ভিডিও বের করলো যে তাদেরকে 3 ঘন্টা দেখা হয়নি। এই জন্য বলছি এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আর পশ্চিমবঙ্গের যতগুলো এত হসপিটাল রয়েছে, সব জায়গায় তো ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি নেই। তাহলে কি করে সেই সমস্ত হসপিটালের যে ডেথগুলোকে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের অভাবে এই জিনিসটা হয়েছে? এটা হতে পারে না। বেশ, আমি তাপস আপনার কাছে আবার আমি আসবো, কারণ আপনার সাথে পোস্টমর্টম রিলেটেড আমি যেগুলো প্রথম দিন থেকে বলে এসেছি, এই পোস্টমর্টম যারা করেছে এবং রিপাবলিক বাংলা লাগাতার জবাব চায় বাংলা একের পর এক দেখিয়েছে, এই সূর্যাস্তের পরে পোস্টমর্টম যে নির্দিষ্ট কিছু সেকশনে করা যায় না, এবং সূর্যাস্তের পরে যে পোস্টমর্টম করা যাবে সেটা নরেন্দ্র মোদীর আমলেই 2021 সালের নোটিফিকেশন সব কিছু নিয়ে দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মিনিস্ট্রি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা আমাদের প্রতিনিধিকে বলেছিলেন। শশী পাজা আমাদের প্রতিনিধিকে বলেছিলেন যে এটা টেকনিক্যাল প্রশ্ন। আরে টেকনিক্যাল প্রশ্নই তো মন্ত্রীকে জিজ্ঞেস করবো, এটা আবার কিসের টেকনিক্যাল প্রশ্ন? কেন্দ্রীয় সরকারের যে নোটিফিকেশন, সেটাই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সেই সময় 2021 সালে বলেছিলেন এগুলো সমস্ত মর্গ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টকে মেনে চলতে হবে। 4 নম্বর পয়েন্টটা দেখুন, অবশ্যই সূর্যাস্তের পরে করা যায় যদি সেখানে নির্দিষ্টভাবে ম্যাজিস্ট্রেটের সই থাকে, এবং এই ক্ষেত্রে তো করা একেবারেই যায় না। কোন কোন ক্ষেত্রে? 1 হচ্ছে হোমিসাইড অর্থাৎ খুনের ঘটনা, 2 হচ্ছে আত্মহত্যার ঘটনা, 3 হচ্ছে রেপের ঘটনা, 4 হচ্ছে ল অ্যান্ড অর্ডার ভয়ঙ্করভাবে ভায়োলেশন হয়েছে। এটা নিয়ে আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে আরো বড় একটা বিষয় নিয়ে, মিথ্যাচার নিয়ে এই পর্দা ফাঁস করতেই, মুখোশ খুলে দিতে আমাকে আনতে হচ্ছে কল্লোল মণ্ডলকে। কল্লোল মণ্ডল অত্যন্ত সিনিয়র একজন অ্যাডভোকেট, দীর্ঘদিন ধরে রাজনীতির ওঠাপড়া দেখছেন, লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে কল্লোল মণ্ডল প্রতিদিন এই কেসটা সম্বন্ধে দেখছেন, যে কেসটা সুপ্রিম কোর্টে চলছিল। অনেকে একটা ধারণা তৈরি করছে, দেখো কিচ্ছু হবে না, গোটা বাংলা জুড়ে আমরা এভাবেই বসে থাকবো, তার থেকে উৎসবে ফিরে যাই, কিছুই হবে না, এদের সাথে পেরে উঠবো না। কেন পেরে উঠবো না? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার যেভাবে প্রতি পদক্ষেপে এভিডেন্স ট্যাম্পারিংয়ে সাহায্য করেছিলেন, আমরা তো পেরে উঠেছি। আমরা তো গোটা বাংলার মানুষকে দেখিয়েছি যে ফরেনসিক থেকে শুরু করে সমস্ত কিছুতে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আমি একবার কল্লোল বাবুর কাছে যাওয়ার আগে একবার এই 10টা পয়েন্ট একবার দেখার চেষ্টা করি। প্লাজমাতে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে যে জিনিসগুলো হলো, এখন আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? একদিকে এই ছেলেমেয়েগুলো অদম্য জেদ নিয়ে বসে রয়েছে, এবং অন্যদিকে পুলিশের ভূমিকায় প্রশ্ন। চালান পেশ করা হয়নি সুপ্রিম কোর্ট থেকে, আমরা এটা বুঝতে পারলাম, এবং এগুলো খুব সিরিয়াস ইস্যু। যে ইস্যুগুলো আপনারা মনে রাখুন, সিল করে পাঠানো হয়নি অভয়ার পোশাক, এগুলো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত বড় প্রশ্ন উঠেছে। মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ রিপিট করুন, মুখস্থ করুন, প্রয়োজনে জুনিয়র ডাক্তাররা আপনারা যেভাবে মোটা মোটা বই পড়েন এগুলো বারবার মনে করুন, যাতে করে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন। ফরেন্সিক রিপোর্টে সন্দেহ তৈরি হয়েছে কোর্টে, নমুনা সংগ্রহ করেছেন কে? কোনো উত্তর নেই। ময়না তদন্তের সময়, সেই সময় কখন, কেন ময়না তদন্তটা এত তড়িঘড়ি করা হলো? যে লিকুইড পাওয়া গেছে, হোয়াইট ডিসচার্জ, সেই ডিসচার্জ বা সেই তরল, জনি তরল, সেটাকে কেন নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখা হলো না? এই সমস্ত কিছু প্রশ্ন করুন, জবাব চান। আমি কল্লোল বাবুর কাছে একদম সরাসরি চলে যাচ্ছি, উনি এক্সপার্ট। কল্লোল বাবু, একটা যেন সোসাইটাল ডিপ্রেশন কাজ করছে, একটা নৈরাশ্যের বাতাবরণ, যেখানে সবাই ভাবছে আমরা কোথাও গেলে হয়তো বিচার পাবো না। আদপে তো সুপ্রিম কোর্ট
কালকে বিচার দিত না। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কি কি আউটকাম যদি একটু আমাদের সহজ করে সাধারণভাবে যদি বুঝিয়ে দেন। এই ইনভেস্টিগেশনটা সিবিআই অনেক পরে পেয়েছে, 4-5 দিন পরে। তার আগে স্টেট গভর্নমেন্টের ভূমিকা পুরো এই ইনভেস্টিগেশনটাকে নষ্ট করে দিয়ে যে সমস্ত অপরাধী আছে তাদেরকে বাঁচানোর জন্যে সমস্ত রকম চেষ্টা করে গেছে। এগুলো ইচ অ্যান্ড এভরি সময় আপনি যে কোনো টিভি খুললেই দেখতে পারবেন, আর যারা তো ওখানে প্রেজেন্ট আছে তারা দেখতে পারবে যে সরকারের ভূমিকা হওয়া উচিত যে সমস্ত দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বার করে তাদের শাস্তি প্রদান করা। এই ক্ষেত্রে দেখা গেছে ডে 1 থেকে, মানে যবে থেকে ইনসিডেন্ট ঘটেছে সেই দিন থেকে সরকারের ভূমিকা যদি আপনি দেখেন, ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে সমস্ত এভিডেন্সগুলো লুকানোর চেষ্টা করেছে এবং কিভাবে এই কেসটাকে ডিস্ট্রয় করা যায় তার প্রতিটা পদক্ষেপ এই সরকার নিয়েছে, যেটা সরকারের থেকে পুরোটাই আশা করা যায় না। পুরোটাই এই কেসটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার এভিডেন্সগুলো কালেক্ট করতে পারেনি। এবারে যে কোনো কেস নির্ভর করে তার এভিডেন্সের উপরে। একটা কোর্ট বিচার করবে, সেই বিচার প্রক্রিয়াটা ডিউরিং ইনভেস্টিগেশনে একটা ইনভেস্টিগেটিং অফিসার কিভাবে সেই এভিডেন্সগুলোকে কালেক্ট করবে একটা অপরাধীর বিরুদ্ধে, এবং সেটাই এভিডেন্সে আনতে হবে যখন ট্রায়ালটা হবে। এই ক্ষেত্রে দেখা গেছে, আপনারাও জানেন, প্রত্যেকে জানে, প্রত্যেকটা রাজ্যবাসী থেকে গোটা পৃথিবীর লোক জানে যে সরকার প্রতিটা ক্ষেত্রে এই এভিডেন্সগুলোকে লোপাট করে কোনো ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করেছে। আচ্ছা, এ তো গেল একটা দিক। এবার আপনি যখন কেসটা ট্রান্সফার হলো সিবিআইয়ের কাছে, সিবিআইয়ের কাছে যখন গেল, তার এই যে এভিডেন্স কালেকশন করার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা দেখতে আমরা পেয়েছি, যার জন্যে এবং আমি সবাইকে বলবো, এবং জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে ডাক্তার ফ্যাটার্নিটি থেকে আরম্ভ করে সমস্ত নাগরিকদের বলবো, সিবিআইয়ের উপরে বিশ্বাস রাখুন। ইনভেস্টিগেশন এটা স্টেশনারি দোকান নয়, কোনো ওষুধ কিনতে গেছেন বা কোনো জিনিস কিনতে গেছেন, কিনে নিয়ে চলে আসবেন। এই ইনভেস্টিগেশনটা একটা রাজ্য সরকারের এগেনস্টে ইনভেস্টিগেশন হচ্ছে, কোনো রকম সহযোগিতা নেই, কোনো সমস্ত এভিডেন্সগুলোকে লোপাট করে দিয়েছে। তারই মধ্যে যেটুকু পাওয়া যাচ্ছে সেগুলো সিবিআই চেষ্টা করে যাচ্ছে। আমি আশা করছি সিবিআই খুব দ্রুত এই এভিডেন্সগুলো কালেক্ট করে যথাযথ দোষী ব্যক্তিদের শাস্তি দেবে। এবারে আমি সুপ্রিম কোর্টের কথায় আছি। সুপ্রিম কোর্ট এমন কোনো অর্ডার দেয়নি যেখান থেকে মনে হবে খুব হতাশা হচ্ছে। সমস্ত এভিডেন্স জোগাড় করতে একটু টাইম লাগবে, যেহেতু এই এভিডেন্সগুলোকে নষ্ট করে দেওয়া যায়। প্রিলিমিনারি যে এভিডেন্সগুলো আছে, যেখান থেকে পরবর্তী এভিডেন্স কালেক্ট করা হয়, সেই সমস্ত এভিডেন্সগুলোকে লোপাট করা হয়েছে এই কেসে। সেই জন্যে সবসময় সুপ্রিম কোর্ট এটা দেখতে চাইছে, কারণ কোনো যদি কেউ ইনভেস্টিগেটিং অফিসার থাকে বা ইনভেস্টিগেটিং এজেন্সি থাকে, তাদেরকে একটা সময় দিতে হয়। এমনি কেসে এটা তো এমনিতে মানে স্রোতের বিপরীতে ইনভেস্টিগেশন মানে এভিডেন্স জোগাড় হচ্ছে, তাহলে কিছুটা সময় লাগবে, সেই সময়টুকু লাগছে। আপনারা ধৈর্য ধরুন, ঠিক এভিডেন্স জোগাড় করবে সিবিআই এবং ঠিক দোষী ব্যক্তিদের বার করবে, সেই যত বড়ই ক্ষমতা সম্পন্ন হোক না কেন। আমি এই আশা রাখছি সিবিআইয়ের উপরে। আর কোর্ট যে সমস্ত অর্ডার দিয়েছে, কোর্ট দেখবেন আপনাদের যেমন একটু হয়তো বলবে যে কাজে জয়েন করার ক্ষেত্রে, এখন দেখছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে। তার একটাই কারণ, যে সমস্ত সিনিয়র অ্যাকচুয়ালি ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের কি হসপিটাল চালানোর কথা? আজকে যে স্টেট গভর্নমেন্ট রিপোর্ট দিল যে এতজন মারা গেছে, স্টেট গভর্নমেন্টের তো নিজেদের লজ্জা পাওয়া উচিত যে এত বড় একটা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নেই, যার জন্য জুনিয়র ডাক্তারদের উপর নির্ভর করতে হচ্ছে এবং সেই রিপোর্ট দিতে হচ্ছে। শুধু তাই নয়, আমি বাংলার মানুষকে একদম শোয়ের একদম শেষের দিকে আমি চলে এসেছি, দুটো জিনিস দেখাবো এবং এটা আবারও বলছি, ময়ূক চিৎকার করে বলে যাবে, তার কারণ ভুল হয়েছে হয়েছে হয়েছে, এটা বদলানো কি করে যায় আমরা জানি না, কিন্তু আমরা দেখিয়ে যাব। আমি আজ দুপুর 12টার সময় আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি যে ব্রেকিং আপনাদেরকে দেখিয়েছে, আসলে টালা থানার একজন সাব ইন্সপেক্টরকে বলা হয়েছিল 4টের পরে যাতে পোস্টমর্টম হয়, তার জন্য তড়িঘড়ি ব্যবস্থা করতে, এবং লেখা হয় বিশেষ কারণ, স্পেশাল রিজন।
চিন্ময় বিশ্বাস বলে এই সাব ইন্সপেক্টর, তিনি ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি আরজি করেন, তিনি নিচে উপস্থিত ছিলেন না কিন্তু অটোপসিতে। তাকে বলেন সাব আর্জেন্ট অ্যান্ড স্পেশাল ইস্যু। কি স্পেশাল ইস্যু? বিনীত গোয়েলকে বাঁচাতে হবে না সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে? এই 4টের সময় ইনি কি ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার নাকি? বিনীত গোয়েল যদি চাইতেন এটাকে নিজে কলকাতা পুলিশের লেটার হেডে পাঠাতে পারতেন। এবং আবারও বলছি, এই যে এটা হয়েছে, এটা যাতে করে পরবর্তীকালে কেস না খান, অর্থাৎ বিপদে না পড়েন। রীনা দাস বলে যে ফরেন্সিক এক্সপার্ট, আমি 3 জনের ছবি দেখানোর জন্য বলবো, যে মূল কারিগর যারা রয়েছেন, যে 3 জন ফরেন্সিকটা করেছিলেন, সেই 3 জনের মুখ একবার আমরা দেখে নিই। অভয়ার ফরেন্সিক যে 3 জন ডাক্তার করেছেন, তার মধ্যে অপূর্ব বিশ্বাস একেবারে সন্দীপ ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরজি করের অধ্যাপক, ফরেন্সিক বিভাগের অধ্যাপক, উত্তরবঙ্গ লবির সদস্য। রীনা দাস এখন সামনে এসেছেন, রীনা দাস সহকারী অধ্যাপক। রীনা দাস চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে জানিয়েছেন যে এই মুহূর্তে আমি বলতে চাই, এবং তার পাশাপাশি আরেকজন যাকে এনআরএস থেকে আনা হয়েছিল, মলি ব্যানার্জি সহকারী অধ্যাপক এনআরএস হসপিটালের, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। মলি ব্যানার্জি কিন্তু বানতলার যে রেপ কেস তাতেও অংশগ্রহণ করেছিলেন। রীনা দাস চিঠি লিখে, সেই চিঠিও একবার আমি দেখানোর চেষ্টা করব। রীনা দাস চিঠি লিখে বলেছিলেন 4টের পরে যদি এরকম ধরনের মহিলার ফরেন্সিক হয়, তাহলে কলকাতা পুলিশের একটি নোট বা ম্যাজিস্ট্রেট লেভেলের নোট দরকার। কোথায় সেই নোট ছিল? কোথায় নোট ছিল? কেন এগুলো হয়েছে? অপূর্ব বিশ্বাসকে সিবিআই কি তলব করবে? কারণ অপূর্ব বিশ্বাসকে নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ফিরোজ ইদুলজি বলেছেন অপূর্ব বিশ্বাসের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন, এবং জবাব চাইছে বাংলা। অপূর্ব বিশ্বাসের মাথায় কে? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।